আমার অ্যাকাউন্ট থেকে মনে হয় গেছে। পেজে একজনকে ইয়া করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এডিট প্রাইভেসি পাবলিক করে দিচ্ছি। দেখো এখন এটা শেয়ার করা যায় কিনা। শেয়ারের অপশন আছে ভাইয়া? হ্যাঁ আছে। আচ্ছা, এটা শেয়ার করে দিও। আচ্ছা, এই যে ঢুকছে অ্যাড টু স্টেজ। আচ্ছা, তাহলে আমরা এখন জি। শুরু করতেছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম পডকাস্ট পর্ব 8 অনওয়ার্ডস থেকে। আমি ফারিয়া সরণি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে সাম্প্রদায়িকতা নাকি দিল্লি প্রীতি, হাউ ক্যান উই ফাইট ইন্ডিয়ান হেজিমনি। আমরা এই পডকাস্টটি শুরু করতে যাচ্ছি আমাদের অতীতের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। 2009-এর বিডিআর হত্যা থেকে শুরু করে 2013 সালে শাপলা চত্বর, 2024 সালে ছাত্র আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সবার আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবং তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য একটা নতুন আশা এবং দায়িত্ব নিয়ে এসেছে। তাদের রক্ত আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং কিভাবে ঐক্যের শক্তি দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়। তো আজকের এই পর্বে আমরা আসলে ৩টা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে যারা আছেন তাদের সাথে আগে আমরা একটু পরিচয় হয়ে নিই। আমাদের সাথে প্রথমে আছেন মোল্লা আজাদ ভাইয়া। মোল্লা আজাদ ভাইয়া, আপনার পরিচয়টা? আমি মোল্লা আল বাবাল রাজি বিন আজাদ, ডাকনাম অ্যাঞ্জেলো, এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ফাইনাল ইয়ার। এবং এর বাইরে আমার পরিচয় হলো আমি জাতীয়তাবাদী ছাত্র দল প্রাইভেট ইউনিভার্সিটি শাখার জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ইভান ভাইয়ার কাছে। ইভান ভাইয়া, আপনার পরিচয়টা? আমার লিগ্যাল নেম ইজ সরকার সঞ্জিদ আতফান, নিকনেম ইজ ইভান। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি অ্যান্ড currently I am trying to develop my political philosophy, or should I say I am trying to move towards a political view, and that's all. আচ্ছা, এরপরে আমরা আমাদের সর্বশেষ স্পিকারের কাছে যাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের হাসান ভাইয়া। হাসান ভাইয়া, আপনার পরিচয়টা? ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। তো আমি চৌধুরী হাসান বিন মিজান। তো আমি বেসিক্যালি আইওটিতে ছিলাম, বিএসসি এবং মাস্টার্স ওখান থেকে। প্লাস এখন আমি একটা গ্যাস কোম্পানিতে আছি কর্মরত। তো এর পাশাপাশি আমাদের যখন 24 সালের প্রোটেস্ট হয়, তখন আমাদের রামপুরা জোনে আমি ছিলাম। তো সেই থেকেই হচ্ছে আপুর সাথেও পরিচয়। তো এভাবেই আর কি চলছে। ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের গেস্টের সঙ্গে তো আমরা অলরেডি পরিচিত হয়ে গেলাম এবং আমরা সবাই মোটামুটি এই 2024-এর আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত ছিলাম। এখন আমরা আমাদের আজকের এই পর্বে আমরা অনেক বিষয় নিয়ে আমাদের ইন্ডিয়ান হেজিমনি নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছুই চলে আসে। 1971 চলে আসে, 1947 চলে আসে, আরো অনেক কিছু চলে আসে। তো আমাদের যেহেতু সময়টা অনেক সংক্ষিপ্ত, তো এটার জন্য আমরা কথা বলতে যাব আমাদের ভারতের আধিপত্য বিস্তারটা কিভাবে হয়েছে বা আমাদের রাজনীতি কিভাবে প্রভাব ফেলেছে। তো এটা নিয়ে প্রথমে কথা বলবো ইভান ভাইয়ার সঙ্গে এবং এরপরে যাব আমরা হাসান ভাইয়ার কাছে উনার ওপিনিয়ন নিয়ে, তারপরে আমরা যাব মোল্লা আজাদ ভাইয়ের কাছে। আচ্ছা ইভান ভাইয়া, আপনার কি মতামত এটা নিয়ে? আচ্ছা, প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। এখানে সবাই আমার থেকে অনেক সিনিয়র বয়সে, রাজনৈতিক নলেজও প্রবাবলি। অ্যান্ড এই যে টপিকটা, এটা আমি জানি না অ্যাকচুয়ালি এত ছোট টাইমে অ্যাকচুয়ালি কভার করা পসিবল কিনা, এবং আমি যদি এত ছোট টাইমে অ্যাকচুয়ালি কভার করি, অনেক কিছু দেখা যাচ্ছে ইনিশিয়ালি হয়তো অনেকের কাছে অ্যাগ্রিয়েবল নাও লাগতে পারে বা একটু খটকা লাগতে পারে। এবং আমি মনে করি যে অ্যাকচুয়ালি এটার 2 to 3 আওয়ার্স এর একটা সেট আপ। আমি অ্যাকচুয়ালি আপুকে রিকোয়েস্ট করব এটা যাতে আরো এপিসোডে
কনভার্ট করে এটা আরো বেটার হয়। আচ্ছা, সো রিগার্ডিং আমি একটু এই যে দিল্লি প্রীতির ব্যাপারটা বলি, এই যে ইন্ডিয়ান হেজিমনির ব্যাপারটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে। আমরা যদি ডক্টর মাহমুদুর রহমান স্যারের দ্য পলিটিক্যাল হিস্টোরি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, এই বইটাতে উনি যে কথাটা লিখেছেন, অ্যান আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, এই কথাটা অ্যাকচুয়ালি মানে উনি এক্স্যাক্টলি কি মিন করেছে। ইট মিনস দিস ফাইট হোয়াট এভার উই আর সিইং, এই যে দিল্লির যে প্রীতি, যে ইন্ডিয়ান যে হেজিমনি, এটা নট যে এই 2024-এ বা 71-এ বা 47-এ ছিল, এটা আরো ওয়ে ওয়ে বিফোর ছিল, যখন হচ্ছে আর্য সমাজে বা দ্য আরিয়ান থিওরি, রেস থিওরি বলে যেটাকে, হিটলার যেটা প্রবর্তন করছিল। এটার সাথে ফ্যাসিজমেরও একটা সম্পর্ক আছে, সিন্স হিটলার নিজে নট অন দ্য বেস অফ রিলিজিয়ন বাট অন দ্য বেস অফ পলিটিক্যাল ফিলসফি অফ দ্য হিন্দুত্বা স্বস্তিকা সিম্বলটা ইউজ করে নাজিজমের জন্য। অ্যান্ড আমরা যদি একটু হিস্টোরি ঘাটি, আমরা দেখবো যে নাজিদের একটা অকাল্টিজমের একটা উইং ছিল, এবং ওটার সাথে হচ্ছে মানে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ভারতীয় স্বাধীনতার যে সব টপ লিডে যারা ছিল, নাজি জার্মানিদের সাথে হচ্ছে ওরা একটা অ্যালায়েন্স করার ট্রাই করছিল, এবং এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। সো যত বলবো অ্যাকচুয়ালি খুবই কম হবে, আমি খুবই শর্টে এই টাইমের মধ্যে অ্যাকচুয়ালি কভার করার চেষ্টা করতেছি, খুব বড় একটা বিষয়। সো এখান থেকে যে বিষয়টা আসে, যে ইন্ডিয়ান হেজিমনির ব্যাপারটা, যে অনেকে হচ্ছে এখানে আসে বলে যে অ্যান্টি ইন্ডিয়ান, এখন একটা কথা আসছে যে অ্যান্টি ইন্ডিয়ান। অ্যাকচুয়ালি অ্যান্টি ইন্ডিয়ান এই টার্মটাই অ্যাকচুয়ালি হচ্ছে একটা মিসনোমার। মিসনোমার কি, যে অ্যান্টি ইন্ডিয়ান বলতে অ্যাকচুয়ালি কেউ নেই এখানে, আমরা কেউই নাই। আমি যতদূর জানি এখানে মোল্লা আজাদ ভাইকে যদি একটু ওনার কথা আগে থেকে জেনে থাকি, উনি রাইট উইং পলিটিক্যাল ফিলসফিতে প্রবাবলি উনি বিলিভ করেন, বাট স্টিল আমরা অ্যাকচুয়ালি কেউ অ্যাকচুয়ালি অ্যান্টি ইন্ডিয়ান না। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড, ইটস আ স্টেট। এটা হচ্ছে মানে বিভিন্ন টাইমে বিভিন্ন মানুষ এসে রুল করে গেছে। ইউ ক্যান্ট হেট আ ল্যান্ড, ইটস নট পসিবল। আমরা যেটা হেট করি সেটা হচ্ছে মানে ইন্ডিয়ানদের যে মানে হেজিমনির যে বিষয়টা, ওদের যে পলিসি, এবং ইটস নট যে যে এখন বিজেপি আছে, এখন হচ্ছে বিজেপি কে নিয়ে বা আরএসএস কে নিয়ে হচ্ছে মানে আমাদের দেশে একটা পপুলার ন্যারেটিভ ক্রিয়েট হয়েছে যে হ্যাঁ ওরাই হচ্ছে হিন্দু বা ফিলোসফি বা ইন্ডিয়ান হেজিমনি যে বাংলাদেশের এগেইনস্টে ক্রিয়েট করা হয়েছে। ইটস নট এক্স্যাক্টলি দ্যাট, বিকজ 71-এ যখন হচ্ছে মানে কি বলবো যে আমাদের যে ওয়ারটা হলো, মোর স্পেসিফিকলি টু 75-এ যখন হচ্ছে শেখ মুজিবকে অ্যাসাসিনেট করা হলো, তখন হচ্ছে ইন্দিরা গান্ধী কিন্তু চেয়েছিল যে ইন্ডিয়ান মিলিটারি ইন্টারভেনশন করতে এই দেশের মধ্যে। সো কংগ্রেস থাকুক বা বিজেপি থাকুক, ওদের আলটিমেট স্টেট প্ল্যান, ওদের পলিসি চেঞ্জ হবে না, এবং দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ এই যে দিল্লি প্রীতি, এখানে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি যে মানে দিল্লির একটা জিওগ্রাফিক্যাল বলি, একটা ইকোনমিক্যাল বলি, বা একটা পলিটিক্যাল দাপট এই সাউথ এশিয়ান যে নেশন গুলো এই জায়গাগুলোতে আছে, উইচ ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এখান থেকে অ্যাকচুয়ালি একটা দিল্লি প্রীতির ব্যাপারটা আসে। ইটস লাইক এলাকার বড় ভাই যে বিষয়টা, আপনি হচ্ছে এলাকার বড় ভাইয়ের এগেনস্টে যাচ্ছেন, সে 10 বছর ধরে আছে, আপনি মাত্র 1 বছর ধরে আছেন। সো অনেকে হচ্ছে মানে এখানে মোরাল ফাইটটা অ্যাকচুয়ালি দিতে পারে না। সো এখান থেকে অ্যাকচুয়ালি দিল্লি প্রীতির ব্যাপারটা আসে। আচ্ছা, ইন্ডিয়ান হেজেমনির বিভিন্ন ব্যাপার আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা হচ্ছে কিছুটা রিলিজিয়াস মার্ক করার চেষ্টা করে অনেকে, যদিও এটার অ্যাকচুয়ালি রিলিজিয়াস ভিত্তি নাই, এটা জাস্ট একটা আমি বলবো যে মানে একটা পলিটিক্যাল ভোট ব্যাংক বা এটা ক্যারি করার জন্য এটা ইউজ করা হয়। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, যেটা আমি বললাম মানে একটা হিস্টোরিক্যাল বিষয় আসে, যেটা হচ্ছে ফেইথ বেসড কিছু ইস্যুস আছে কিছু মানুষের মধ্যে, তাদের নিজস্ব রিলিজিয়নের কিছু প্রফেসি বা এসক্যাটোলজি কাজ করে, মিলিটারি নীতি আছে। স্যাডলি বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখা যায় না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি দেখি যে শেখ হাসিনার আমলে বা মুজিবের আমলে যেটা করে, সেটা হচ্ছে মানে অলমোস্ট লাইক কান্ট্রিটাকে সেল আউট করে দেয় টু দ্য ইন্ডিয়ান পলিসি। ইটস লাইক এমন একটা অবস্থা হয়ে যায় যে আমাদের দেশটা, আমাদের ল্যান্ডটা এবং মানে এটার সাথে মানে একটা ভারতীয় অঙ্গরাজ্যের আর কোনো পার্থক্য থাকে না। বাট
আমি আমার বিএনপিতে কোনো নাম বা পদ নাই, ওদের টাইমে আবার কি দেখে আমাদের এই পলিসিটা পুরো ঘুরে যায়। যেমন লুৎফুজ্জামান বাবর বলি, বা ওই টাইমে তারেক জিয়া যেটা চেয়েছিলেন উনি, এক্সপ্যানশনিজম বাংলাদেশের, এবং এটা ওই টাইমে অনেকে ক্রিটিসাইজ করছিল ওনার, বাট এটা অনেকে আমার সাথে ডিসএগ্রি করবে। ইভেন মাহমুদুর রহমান স্যারও, আমি জানি না উনি এটা এগ্রি করবেন কিনা। উনি কাইন্ড অফ মুসলিম রেনাসান্স তত্ত্বে বিলিভার হিসেবে আছেন। বাট দ্য থিং ইজ, এইখানে আমি কাইন্ড অফ মিলিটারিজমের ফিলসফি যদি আমি দেখি, ইন্ডিয়ান হেজিমনির এগেনস্টে ফাইট দেওয়ার ওয়ে অ্যাকচুয়ালি, মানে ওই টাইমে বিএনপি জামাতের জোটের সময় তারেক জিয়া যে এক্সপ্যানশনিজম যে পলিসিটা, নীতিটা গ্রহণ করতে চাচ্ছিল বা চাইছিল, দ্যাটস শুড বি ওয়ান অফ দ্য and could be one of the topmost priority when you are thinking in terms of militarism as a political philosophy. Whereas economic বলি বা কালচারাল বলি বা মিডিয়া বলি, অনেকে অল্টারনেটিভ দাঁড় করানোর ট্রাই করতেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই, এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক আসে গেছে। সো ইয়া, দ্যাট উড বি প্রিটি মাচ ইট। মানে আমি যদি সামারি করে বলি, ছোট করে, আমি খুবই ছোট করে, মানে আমি বলবো একবারে ফার্স্ট টু লাস্ট কয়েকটা আমি জাস্ট বিটস দিলাম অফ, কেউ যদি এটা নিয়ে রিসার্চ করতে চায় বা কিছু, হাউ ইট কেম, হাউ ইটস গোয়িং, এবং মাঝখানে কি হয়েছে। সো ইয়া, দ্যাট উইল বি অল ফ্রম মি ফর দ্য টাইম বিং। ইভানকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে এটা উপস্থাপন করার জন্য। তো এরপরে আমরা যাচ্ছি হাসান ভাইয়ার কাছে। হাসান ভাইয়ার কি মন্তব্য এই বিষয়টা নিয়ে? ধন্যবাদ আপু। আচ্ছা, বেসিক্যালি দিল্লি প্রীতির যে বিষয়টা, এইটা আমি 2004 সালের আগে আমি কখনো খুব একটা ভিগোরাসলি জিনিসটাকে দেখি নাই। হ্যাঁ, ইভেন 2006 পর্যন্ত যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল পাওয়ারে, তখন পর্যন্ত এগুলো নিয়ে ইস্যু হয় নাই। অ্যান্ড একটা জিনিস যেটা হয়েছে, যে একটা মিক্স আপ হয়েছে এখানে, যে বিএনপি কে কিন্তু একটা ক্যারেক্টারাইজড করা হয়েছে এখানে, যে আপনার তাদের থেকে জঙ্গি আসতেছে। এবং এখানে আমি বলবো না যে বিএনপি 100% ইনোসেন্ট বা যেটাই হোক, এটা হয়তো বা আমাদের আমরা সেই জাজমেন্টে নাই গেলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ওই সময় কিন্তু প্রচুর বোমা হামলা হয়েছে, ঠিক আছে। এখন সেটাকে একটা ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু একটা প্রোপাগান্ডা শুরু করছিলাম, যে জঙ্গি, জামাত, শিবির এবং বিএনপির এই জোটটাকে একটা স্পেসিফিক ভাবে আমরা ইয়া করে ফেলছি। আচ্ছা, এর আগে কি হলো, যে আমার যে 10 ট্রাক মামলাটা হলো, সেখানে কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি আছেন, ওনাকে কিন্তু এটাতে ইয়ে করে দেওয়া হলো। তো প্রত্যেকটা জিনিস ইন্টার কানেক্টেড এভাবেই হয়ে আসতেছে, যে ইন্ডিয়া এবং পাকিস্তান, ম্যাক্সিমাম যে আমাদের ইস্যুটা, এটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ভিতরেই একটা ক্ল্যাশ যে চলতেছে, ওই ক্ল্যাশের রেশটা হচ্ছে আমাদের দেশ পর্যন্ত পৌঁছাইছে। বাংলাদেশ কিন্তু আমি মানে যতটুক হিস্ট্রিতে জানি, হয়তো বা আরো যে দুই ভাই আছেন ওনারা আমার থেকে এই বিষয়ে অবশ্যই বেশি জানবেন, আমি যতটুক হিস্টোরিটা বুঝি আর কি, এই ক্ল্যাশটা কিন্তু এই 1947 সালেই লাগছে আমাদের। এই যে ধরেন আমাদের ডিভিশনটা কিভাবে হয়েছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের ডিভিশনটা হয়েছে কিন্তু ধর্মভিত্তিক, ঠিক আছে। যে ইভেন এই যে বিহারি যারা আছে বাংলাদেশে, এদেরকে কিন্তু বিহার থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরা বিহারি মুসলিম ছিল, জাস্ট বিকজ যখন আমাদের দেশটা ভাগ হয়েছে তখন বিহার থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আবার এই বাংলাদেশ থেকে কিছু তাদের ভারতীয় যেসব হিন্দু ছিল, মানে বাংলাদেশি হিন্দু ছিল বা তৎকালীন পাকিস্তানের হিন্দু ছিল বলা যেতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো 1 নাম্বার পয়েন্ট কিন্তু আমরা এটা ধরতে পারি যে এখানে একটা রিলিজিয়াস প্রবলেম আছে। এবং আপনি একটা জিনিস দেখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিষয়টা, এটা কিন্তু আপনার পুরাটাই একটা ধর্মভিত্তিক যুদ্ধ হয়েছে। এবং যতগুলো বড় বড় যুদ্ধ হয় আপনি দেখবেন এখানে কিন্তু ধর্ম জিনিসটা অনেক বেশি প্রাধান্য পায়। কারণ আসলে মানুষের ভিতরে যদি ধর্ম না থাকতো তাহলে কিন্তু কোনো যুদ্ধই হইতো না। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একদম, যদিও আমি পূর্ণ ঈমান রাখি, অনেক মানুষই ঈমান রাখে না।
নাস্তিক যারা, ধরেন আপনার আমি একটা যেমন রাশিয়ার কিছু সাইড আছে, ওরা হচ্ছে ফুললি নাস্তিক টাইপের মানুষ, ঠিক আছে। তো যাদের ভিতরে ধর্ম নাই তারা যুদ্ধ করবে না, কিন্তু তাদের ভিতরে আরেকটা প্রবলেম হচ্ছে তারা খুব সুইসাইডাল হয়, ঠিক আছে। কারণ তার ভিতরে যখন ধর্ম থাকবে না তখন আপনি খুব সুইসাইডাল হবেন, দ্যাটস দ্য ক্লিয়ার ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, এটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, এখন মেইন প্রসঙ্গে ফিরে আসি। দিল্লি প্রীতিটা হওয়ার প্রথম কারণ হচ্ছে, দেখেন আমাদের যখন শেখ হাসিনা কে বের করে দেওয়া হয়, এই এখনো যদি আমি বলি এখন বের করে দেওয়া হয়েছে, উনি কিন্তু পালায় ওই ভারতেই গেছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি যখন 75-এ একটা অকারেন্স ঘটে, শেখ মুজিবুর রহমানকে যখন মেরে ফেলা হয়, তখনও কিন্তু আপনার ইফ আই এম নট রং, আপনারা কাইন্ডলি আমাকে ধরাই দিবেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই ইন্ডিয়াতেই কিন্তু ওনারা তখন স্থায়ী, মানে যদিও ওনারা বাইরে ছিলেন, প্রবলি ইউএসএ আর কানাডাতে ছিলেন, ওখান থেকে এসে প্রবলি কয়েক বছরের জন্য ইন্ডিয়াতে ওনারা সেটেল ডাউন হয়েছিলেন। সো ইন্ডিয়ার প্রতি আমি বলবো যে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের একটা সমর্থন আছে, নট অনলি দ্যাট যে খালি আওয়ামী লীগের, আমি বলবো যে দেশের কিছু অঞ্চলের মানুষের ইন্ডিয়ার প্রতি একটা ভালোবাসা আছে, ঠিক আছে। সো তাদের একটা দিল্লি প্রীতি থাকবে, এবং তারা টিল নাও, আমি অনেকজনকেই, আমি বলতে চাচ্ছি না কোন স্পেসিফিক কোন জেলার নাম বলতে চাচ্ছি না, বাট তারা এখনো ধরে নেয় যে ইন্ডিয়া, দে আর এ পার্ট অফ ইন্ডিয়া রাইট নাও, ঠিক আছে। এবং তারা নিজেদের মাধ্যমেও চায় যে তারা যাতে ইন্ডিয়ার ভিতরে চলে যেতে পারে। সো এইটা একটা পয়েন্ট যে ইন্ডিয়া। এখন আমি যেটা বলবো যে ইন্ডিয়ার যেই আমাদের হেজিমনির বিষয়টা, এখন এইটা বেসিক্যালি আপনি আপনার এলাকাতেও, ধরেন আপনি যদি, আমি সাপোজ বললাম যে আমাদের দুর্লভ ভাই, হ্যাঁ, ওনার বয়স 35 ইয়ার্স ওল্ড, হ্যাঁ সাপোজ, আর আমি ধরেন 20 ইয়ার্স ওল্ড, আমি যদি ওইখানে যাই নিজের মতন করে একটা ব্যবসা করা, ওইখানে ধরেন ভাই খুব ভালো সফটওয়্যার সম্ভবত ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ হাসান, বলতে থাকো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হাসান, শোনা যাচ্ছে, বলো বলো, শুনছি আমরা। নেট তো আজকে ভালো ঝামেলা করতেছে। হ্যাঁ হাসান বলো, আমরা শুনছি। হ্যালো আপু, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এবং তুমি লাইভেই আছো, বলো, কথা বলো। হ্যালো, হাসান শোনা যাচ্ছে ভাইয়া, তুমি বলো, বলতে থাকো। খুব সম্ভবত ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বারবার। আমরা তাহলে এবার একটু মোল্লাজেদ ভাইয়ার কাছে চলে যাই, ও আবার অনলাইন হলে আবার ওকে আমরা নিব। মোল্লাজেদ ভাইয়া, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা প্রথম যে বিষয়টা আছে যে দিল্লি এবং বাংলাদেশের সম্পর্ক, এটা আসলে আমি যেটা আমার জানা তথ্য মতে বাংলাদেশের এই অঞ্চল এবং বাংলা অঞ্চল যেটাকে বলে প্রাচীন বাংলা অঞ্চল, এটা কোনোদিনও আসলে দিল্লির আন্ডারে ছিল না। এটা কোনোদিনও আসলে দিল্লির আন্ডারে ছিল না। এখন দিল্লি যখন মানে এ সময় ব্রিটিশ সময় যখন দিল্লি ফল করে, ব্রিটিশ সাম্রাজ্য যখন ফল করে, সেই সময় বেশ কিছু নেতা আলাদাভাবে কিছু
প্ল্যান করেন, যেমন নেহেরু সাহেব এবং মহাত্মা গান্ধী, এই দুজনের মোটামুটি প্ল্যান ছিল যে বাংলাদেশকে যদি মানে পূর্ব পাকিস্তানকে, তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা এখন আমাদের বাংলাদেশ, এটাকে যদি শুধু একঘরে ভাবে এই পাশে রাখা যায় এবং চারপাশ থেকে ইন্ডিয়া দ্বারা ঘিরে রাখা যায়, সেই ক্ষেত্রে কিছু সুবিধা পাবে তারা, যে পরে এটাকে দখল করতে পারবে। এটা 47-এ তাদের প্ল্যান থেকে ছিল। এবং কিছু সমস্যা আসে কখন, হায়দ্রাবাদ তারা স্বতন্ত্রভাবে, আমরা জানি যে তারা স্বতন্ত্রভাবে একটি রাষ্ট্র হিসেবে থাকতে চায় হায়দ্রাবাদের নিজামের নির্দেশে। এবং অন্য সাইডে কাশ্মীরে দেখা যায় যে সেখানে মুসলিম মেজরিটি থাকার কারণে তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়, কিন্তু সেখানকার রাজা ছিল হিন্দু, এই কারণে হঠাৎ করে তারা মানে সে কাশ্মীর থেকে চলে যে দিল্লিতে অবস্থান নেয় এবং সেখানে জাস্ট একটা সাইনের মাধ্যমে সম্পূর্ণভাবে দিয়ে দেয় যে কাশ্মীর ইন্ডিয়ার সাথে থাকবে। এবং আজ পর্যন্ত আমরা কাশ্মীরের পরিণতি জানি, তার এখন পর্যন্ত স্বাধীনতা তো দূরের কথা, তাদের উপর কি পরিমাণ অত্যাচার হয় এবং কমিউনাল ক্লাস সবকিছু সহ, সেটা আমরা সবাই জানি। এরপরে যেটা আসে হায়দ্রাবাদের বিষয়টা, হায়দ্রাবাদে উনিশশো 47-এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা তৈরি হলে 1948 সাল পর্যন্ত দফায় দফায় 1 বছরের বেশি সময় ধরে শুধু এখন যেরকম নিউজ আসছে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে, তারপরে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, একইভাবে সেখানেও এরকম ডেইলি নিউজ করা হতো ইন্ডিয়া থেকে যে হায়দ্রাবাদে হচ্ছে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। এবং এর থেকে বড় বিষয় যেটা, যে হত্যা আসলেও হতো, কিন্তু সেটা হায়দ্রাবাদ সরকার থেকে করা না। এবং পরে একটি ইন্টারন্যাশনাল জার্নালে এটা প্রকাশ পায় যে সেখানকার কিছু বামপন্থী সংগঠনকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে, যেহেতু তাদেরকে একটা নিউট্রাল ইমেজ তাদেরকে শো করা যেত, তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে এজেন্সি হিসাবে কাজ করিয়ে সেখানে হিন্দুদেরকে বামপন্থী দ্বারা হত্যা করা হতো এবং সেটার দায়ভার দেওয়া হতো কাকে, নিজাম অফ হায়দ্রাবাদ। এবং এটার পরে 13ই সেপ্টেম্বর 1948 সালে ইন্ডিয়া হায়দ্রাবাদে হামলা করে এবং 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইন্ডিয়া প্রায় 2,45,000 মানুষকে সেখানে হত্যা করে হায়দ্রাবাদ দখলে নেয়। এবং মজার বিষয় হলো সিকিমের বিষয়। সিকিম কিন্তু একটি হিন্দু মেজরিটি কান্ট্রি ছিল, স্টেট ছিল। 1973 সালে সেটাকেও ইন্ডিয়া দখল নেয়। কিভাবে দখল নেয় সেটা হলো, সেখানে লেন্দুব দর্জিকে তাদের দালাল হিসেবে বসায় ইন্ডিয়া, সেখানে সে থাকে এবং আস্তে আস্তে পুরা সিকিমের ইকোনমি ধ্বংস করে। সিকিমের ইকোনমি ধ্বংস করার পরে যখন সিকিমের লেন্দুব দর্জি আর সিকিম চালানোর ক্ষমতা যখন সে তার থাকে না, সে তখন মানুষকে বলে যে আমাদের আর দেশ চালানোর মতো পরিস্থিতি নাই, আমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হতে যাচ্ছি। এই যুক্ত হওয়ার কথা বলে তারপর তারা একটি ইলেকশন থ্রো করে, গণভোট থ্রো করার পরে তারা হচ্ছে, বেশিরভাগ মানুষ সেখানে হিন্দু ছিল, তারা মোটামুটি স্বেচ্ছায় ভোট দিয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়। এখন এই দুটা ঘটনা কি জন্য বললাম এটাতে এবার আসি। বাংলাদেশ চারপাশ থেকে ইন্ডিয়া দ্বারা ঘিরে আছে, কিন্তু এখানকার মানুষ বেশিরভাগ মুসলিম মেজরিটি। এখানে ইন্ডিয়া চাইলেও সম্পূর্ণভাবে সিকিমের মতো করে জাস্ট একটি গণভোট দিয়ে কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না। আবার বাংলাদেশের 20 কোটি জনসংখ্যাকে উপেক্ষা করে ইন্ডিয়ার কখনোই এতখানি সাহস নাই যে তারা বাংলাদেশে হামলা করে সহজে বাংলাদেশকে দখল করে ফেলতে পারবে। এখানে তারা বসায় হাসিনা সরকারকে বসিয়ে, আমরা জানি প্রায় 2009 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। আপনারা জিনিসটাকে জাস্ট পাচার হিসেবে দেখতে পারেন, আমরা পাচার হিসেবে দেখতে পারি না, কারণ এটা পাচার নয়, এটা ইন্ডিয়ার একটি প্ল্যানের অংশ।
ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা যখন যুদ্ধ লাগাবে তখন যেন আমরা অর্থনৈতিকভাবে যুদ্ধ করার জন্য সক্ষম না থাকি, এটা তাদের একটি প্ল্যান ছিল। দ্বিতীয় বিষয় যেটা আসছে, 1981 সালে জিয়াউর রহমানকে 30 মেতে হত্যা করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে, এবং এই নিয়ে বেশ আগেই একটি ফাইল ইনিশিয়েট করেছিল জিয়াউর রহমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এই ফাইল ইনিশিয়েট করার পরে সেখানে সি মোরারজি দেশাই সরকার গঠন করেন, এবং সে সরকার গঠন করার পরে ফাইলটা আপাতত বন্ধ করা হয়। কিন্তু তিনি ক্ষমতা থেকে যাওয়ার পরে সেখানে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতাতে আসেন, এবং সে ক্ষমতাতে আসার পরে সে ফাইলটি আবার খোলা হয় এবং 81 সালে জিয়াউর রহমানকে সেখানে হত্যা করা হয়। তার উপর দফায় দফায় চেষ্টা করা হয়, কিন্তু তিনি কুগুলোকে কোনোভাবে উপেক্ষা করার পরেও তাকে শেষ পর্যন্ত শহীদ হতে হয়। এখন এই বিষয়টা যেখানে আসছে, ইন্ডিয়া বাংলাদেশে কখন মঙ্গল যেতে পারে, পসিবল না। এরপরে আরেকটি তথ্য, ইন্ডিয়া বারবার প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে আন্তর্জাতিক মিডিয়াতে তারা প্রচার করছে, কিন্তু আমাদের সম্প্রতি একটি জরিপে, ভয়েস অফ আমেরিকার জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ আওয়ামী লীগের আমল থেকে এই সরকারের আমলে বেশি শান্তিতে আছে, তারা বেশি সেফ ফিল করছে, এবং প্রায় 64% বেশি মানুষ এখানে ভোট দিয়েছেন যে তারা এখানে ভালো আছে। কিন্তু আমরা এখানে ভুলে যাই কি করে যে ইন্ডিয়ার সাম্প্রদায়িক অবস্থা। কিছুদিন আগেও মণিপুরের প্রায় খ্রিস্টান এবং হিন্দু দাঙ্গাতে প্রায় 250-টির বেশি খ্রিস্টানদের উপাসনালয় গির্জা পুড়িয়ে দেওয়া হয়, 200 জনের বেশি মানুষ নিহত হয়। এই নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। কথা কি বলে, বাংলাদেশে শুধু হিন্দু নির্যাতন হচ্ছে। হিন্দু নির্যাতন এখানে কোথায় হচ্ছে? হিন্দু নির্যাতন যা করা সে তো হাসিনা করে গেছে। আমাদের জুলাই আগস্টের আন্দোলনের কথা যদি তুলি, সেখানে আমরা দীপ্ত দে আমাদের একজন আন্দোলনের শহীদ বলা যায়, তিনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে সেখানে পুলিশের হাতে শহীদ হয়েছেন। অপরপক্ষে আমাদের আসে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশে দাঙ্গাবাদে ভারতকে তিনি সাফ করতে চাচ্ছেন, সে কারণে তিনি এখন জেলের ভাত খাচ্ছেন। ভালো, ইসকনও তাকে এখন আর ওন করতে চাচ্ছে না, তারা নাকি তাকে বহিষ্কার করেছে। এখন আমি এটাই বলতে চাই, যে আমাদের হিন্দু ভাইদেরকে সচেতন হতে হবে। কিভাবে সচেতন হতে হবে? কারণ হায়দ্রাবাদে যেভাবে হিন্দু হত্যা করা হয়েছে ইন্ডিয়ার মদদে, একইভাবে তারা বাংলাদেশে হিন্দু হত্যা করার চেষ্টা করছে। এখানে আপনাদেরকে দিয়ে তারা এমন ভাবে কিছু উস্কানি দেওয়ার চেষ্টা করবে যেন এখানকার কিছু মানুষ, কিংবা বলা যায় যে আওয়ামী লীগ কিংবা তাদের এজেন্ট কিছু, যে আপনাদের ওখানে হামলা করে কিছু মানুষ আপনাদের মারা যাবে, তারপরে তারা আবার আমাদের উপর দোষ চাপিয়ে এখানে সৈন্য পাঠানোর চেষ্টা করবে। এগুলা কখনোই বরদাস্ত করা হবে না, প্রথম কথা যেটা। কারণ এইভাবে আপনাদেরকে হত্যা করাবে, আমাদেরকে হত্যা করাবে। দেশে আমাদের স্বাধীনতা যাবে না, দেশে আমরা স্বাধীন থাকতে পারবো না। আমাদের এখানে যুদ্ধ আসবে, যেটা আমরা কখনো কাম্য নয়। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের ভিতরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব জাতিগত ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা সম্ভব।
এইটার সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করতে পারি বা নিজেদেরকে কিভাবে অংশগ্রহণ করালে আমরা এই ধরনের কনস্পিরেসি থেকে দূরে আসতে পারি। তো আমরা একটু যাব ইভান ভাইয়ার কাছে, তারপরে মোল্লা ভাইয়া, তারপরে আমরা আবার হাসান ভাইয়ার কাছে যাব। ওকে, কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কখনো মানে এরকম সলিউশন পলিসি নিয়ে ওভাবে করিনি, ঘাটাঘাটি করিনি, বা এগুলা আই থিঙ্ক যারা পলিসি মেকার দে উড নো ওয়েল। আমি সর্বোচ্চ হিস্টোরিক্যাল ফ্যাক্টস দিয়ে আই ক্যান টক অ্যাবাউট ইট, দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু। হয়তো মোল্লাজাদ ভাই এবং হাসান ভাই এটা আমার থেকে আরো বেটার অ্যান্সার দিতে পারবে। এন্ড আমি খুব একটা বেশি কিছু বলতে পারবো না এই বিষয়ে, বাট অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে, টু ক্রিয়েট আ ভেসেল স্টেট, ওকে, যেমন হচ্ছে কি বলে এটাকে, রোহিঙ্গা ইস্যুতে যখন হয়েছিল আমাদের এই যে মায়ানমারের সাথে যে একটা ক্ল্যাশ, একটা সিচুয়েশনের মতো ছিল, ওই টাইমে একটা প্ল্যান ছিল আমাদের মিলিটারির অনেকের মধ্যেই, যে এই যে রোহিঙ্গারা যারা, ইনস্টেড অফ ইউজিং দেম অ্যাজ রেফিউজিস, ইউজিং দেম অ্যাজ সোলজার্স হচ্ছে আরাকানদের মধ্যে ওদেরকে ডিপ্লয় করতে, ওরা এখান থেকে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে যাবে, ট্রেনিং নিয়ে গিয়ে ওরা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে একটা বাফার স্টেট হিসেবে থাকবে, এবং সেখানে ওরা মানে ইনকেস মায়ানমারের যেসব রেবেল গোষ্ঠী বলি বা জুন্টা আর্মি বলি, ওরা যদি কোনোভাবে আমাদের দেশের বর্ডারে বা কোনোভাবে হচ্ছে আমাদের যদি নেভাল এরিয়া গুলোতে কোনো ধরনের ঝামেলা ক্রিয়েট করার ট্রাই করে, তখন হচ্ছে ওটার আমাদের দেশের মানুষকে বা আমাদের সেনাবাহিনীকে বা আমাদের নৌবাহিনীকে সেটা নিয়ে জীবন দিতে হবে বা রিস্ক নিতে হবে, এটা প্রয়োজন পড়বে না। তখন আমাদেরই একটা আলাদা আই উড সে কাইন্ড অফ ভেসেল স্টেট বা একটা ভেসেল ফোর্স হিসেবে থাকবে, সেটা হবে স্বয়ং রোহিঙ্গারা। তো এই জিনিসটাই মানে অনেকে হচ্ছে মানে লুৎফুজ্জামান বাবর ওনাকে হচ্ছে খুবই গ্লোরিফাই করে, বাট ওনার প্ল্যানটাকে কেউ গ্লোরিফাই করে না। হোয়াট ওয়াজ হিজ প্ল্যান অ্যাকচুয়ালি, হোয়াট হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডু, আই থিঙ্ক এটা নিয়ে আরো বেশি ডিসকাস করা উচিত, হোয়াট হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডু, এন্ড ইট ওয়াজ আ ভেরি বোল্ড মুভ আই উড সে। মানে after 71, I would say the first one, I would say, to call for independence in terms of militarism philosophy, I would say it would be Lutfuzzaman Babar, and উনি যেটা প্ল্যান করেছিলেন, which is the Seven Sisters. ওকে, সো এইগুলোর মধ্যে হচ্ছে যেসব রেবেল ফোর্স গুলো আছে, যারা হচ্ছে সব রাজ্যের হচ্ছে ফ্রিডমটা চাচ্ছে, তাদেরকে সামহাউ মিলিটারি সাপ্লাই এবং রিসোর্স দিয়ে যদি কোনোভাবে আমাদের আর দিল্লির মাঝখানে, উইচ ইজ ইন্ডিয়ার মাঝখানে, কয়েকটা সেট আপ করে দিয়ে মানে দেওয়া যায়, যে তখন হচ্ছে মানে দিল্লির আমাদেরকে নিয়ে আর মাথা ব্যথা থাকবে না, তখন দিল্লি হচ্ছে ওদের এইসব নিয়ে পড়ে থাকবে, এবং অলরেডি পড়ে থাকছে। এবং আমি এভাবে বলতে যাচ্ছি না, এভাবে বলতে হচ্ছে আমার বাধ্য হয়ে, বিকজ রিসেন্টলি ওদের রিপাবলিক বাংলায় যেসব মানে একটা নিউজ মিডিয়াতে যেসব কথাবার্তা ছড়াচ্ছে ওরা, যে চট্টগ্রাম দখল করে ফেলবো, রংপুর দখল করে ফেলবো, এই দখল করে ফেলবো, ওই দখল করে ফেলবো। So I think it's high time যে আমরা as Bangladeshi citizens, we also need to start talking about what we did as just a country which is just একটা অঙ্গরাজ্যের সমান ভারতের, আমরা যেসব স্টেপ নিয়েছি। অ্যান্ড ওই টাইমে মানে মানে আই নো এটা হচ্ছে একটা সাম্প্রতিক মানে সমাধানের কথা কোয়েশ্চেন আসছে, বাট আমি বারবার মিলিটারিজমের কথা বলছি কেন, বিকজ লাইক আই সেড, ইন্দিরা ডক্ট্রিন নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি কখনো মানে অ্যাটলিস্ট ওদের কাছ থেকে না আপনি সম্প্রীতি মানে পাবেন না, অ্যাটলিস্ট মানে ফ্রম দ্য দিল্লি আই মিন ফ্রম দ্য কারেন্ট স্টেট অফ দিল্লি, স্টেট বলছি, নট পলিটিক্যাল পার্টিস,
বিকজ কংগ্রেস আসুক বা বিজেপি আসুক, ইট উইল বি সেম। অ্যান্ড সম্প্রীতি আমাদের মধ্যে আছে অ্যাকচুয়ালি। সম্প্রীতি বজায় রাখার অ্যাকচুয়ালি কিছু নেই, উই হ্যাভ এনাফ সম্প্রীতি। আমার অনেক হিন্দু ফ্রেন্ড এরকম আমি দেখতেছি তারা স্টেটাস দিচ্ছে, আনলেস ফর পিপল হু আর পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড কমপ্লিটলি হু আর লয়াল টু দ্য স্টেট অফ দিল্লি। তাছাড়া কেউই অ্যাকচুয়ালি মানে মানে সম্প্রীতি মানে মেনটেন করতে চায় না, এরকম অ্যাকচুয়ালি ইটস হার্ড টু ফাইন্ড। সো দ্যাটস ওয়ান থিং। আরেকটা হচ্ছে কি যে উই শুড রিমেম্বার দ্যাট দিল্লি দিল্লি উইল কাম অ্যাট ইউ সুনার অর লেটার। এইটা যে যতই আমরা পলিসির কথা বলি, যেমন আজকে হচ্ছে অনেকে দেখলাম ডক্টর শশী থারুর যে কংগ্রেসের, ওনার একটা কথায় আমি দেখছি মানে নেটিজেনরা খুবই লাভ রিয়াক্ট দিচ্ছে, হোয়াট সে হচ্ছে মমতা ব্যানার্জিকে হচ্ছে মানে ক্রিটিসাইজ করে কথা বলেছে যে আপনি কি জানেন যে ইউএস এর সরি ইউএন এর পিস ট্রুপস এর অ্যাকচুয়ালি কাজটা কি। তো এটা নিয়ে আমি দেখছি মানে নেটিজেনদের মধ্যে আমাদের খুবই মানে মানে খুবই থামস আপ দিচ্ছে, শশী থারুরের কথায় খুবই বাহবা দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট। এটা না অ্যাকচুয়ালি খুশি হওয়ার কিছুই নেই, বিকজ ইভেন বাংলাদেশ আওয়ামী লীগ পেজ থেকেও শেখ হাসিনা নিজে হচ্ছে এই যে আমাদের যে একজন ভাই শহীদ হলেন অ্যাডভোকেট সাইফুল, ওনার পক্ষে ওনার পক্ষে বিবৃতি দিচ্ছে যে মানে শোক প্রকাশ করছে। So these are very dirty political games of the South Asian politicians. যে তারা হচ্ছে আপনাকে for the time being, Delhi is afraid. Delhi is very much afraid because if Bangladesh strikes right now, Bangladesh won't be striking with just their military capabilities. People like me, students like me, people who are in my age demographic, আমরা আওয়াজ তুলছি যে কাইন্ডলি গিভ আস আ ভলেন্টারি অর ইভেন আ পেইড মিলিটারি প্রোগ্রাম so we can have a fight for our country against Indian hegemony if a foreign intervention from Indian military does happen in that case. So India is kind of afraid. ওরা কিন্তু বিবৃতিও দিয়েছে ওদের এক্সটার্নাল অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে রিগার্ডিং যে আগরতলায় যে বাংলাদেশের হাই কমিশনারের উপর যে হামলাটা হলো এটা নিয়ে। সো এট দ্য সেম টাইম আমি বলবো মানে এরকম মেনটেনেন্স যাতে না হয় যে মানে ইয়েস উইল ডু দিস, আমরা হচ্ছে এখন একটু ভালো নীতি করবো। আমি পার্সোনালি ফিল করি দিল্লির প্রতি এখন আমাদের যে মেন্টালিটিটা, এখন যে সেন্টিমেন্টটা, এটা অ্যাজ আ ন্যাশনালিস্টিক আইডেন্টিটি হিসেবে ধরে রাখা, দ্যাটস দ্য বেস্ট সলিউশন, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ মানে সাম্প্রদায়িকতা এবং সম্প্রীতির মানে যে দর্শনটা এটা মেনটেন করার এটাই বেস্ট ওয়ে। কারণ এখন মানে ডান বলি, বাম বলি, ছাত্রদল বলি, ছাত্র শিবির বলি, আমি জানি না এখনো ডিসিশন আসছে কিনা, ডক্টর ইউনূস প্রবাবলি সব রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্যের বৈঠক বসবে বলে বলছেন। সো এটাকে ফোকাস করেই মানে যেই মানে সাম্প্রদায়িকতা থেকে আমরা বের হব বা যেসব সম্প্রীতি আমরা মেনটেন করতে চাচ্ছি, এই ভারত বিদ্বেষ বা অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির উপর ফোকাস করেই এটা অ্যাকচুয়ালি পসিবল রাইট নাও। অনেক ধন্যবাদ আমাদের ইভান ভাইয়াকে। তো এবার আমরা যাব একটু মোলাজাত ভাইয়ার কাছে। উনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে এই সময় জাতীয় ঐক্যর কোনো প্যারালাল কিছু নাই। জাতীয় ঐক্য একমাত্র সমাধান এই বিষয়ে। আমরা যদি সবাই এই বিষয়ে একমত না হই যে আমাদের কমন শত্রুকে এই বিষয়ে আমাদের ফাইট করার কোনো ওয়ে নাই অন্য। কারণ আমরা খুব ভালো মতো জানি যে এতদিন ক্ষমতাসীন যে দল ছিল, পূর্ববর্তী সরকার কিংবা ফ্যাসিস্ট, এরা সম্পূর্ণভাবে ইন্ডিয়াকে সার্ভ করত। তাদের প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর যত রকমের নেতা এবং কর্মী আছে সকলে ইন্ডিয়ার একভাবে তারা পেড আনপেড এজেন্ট। সেখানে তাদের কাছে আমাদের কিছু আশা করার নাই। আমরা দেশের বাকি যারা আছি 20 কোটির মধ্যে থেকে সেই 10 লাখ 15 লাখ মানুষকে আপনারা বাদ দেন, বাকি যারা আছি আমাদের একমত হয়ে একসাথে কাজ করার মাধ্যমে দেশকে আগিয়ে নিতে হবে এবং ইন্ডিয়ার আধিপত্যকে আমরা মানি না। এটা হচ্ছে আমাদের মূল কথা। ধন্যবাদ। এবার আমরা একটু হাসান ভাইয়ার কাছে যাব। হাসান ভাইয়া এটাকে কিভাবে দেখছেন?
আচ্ছা, ধন্যবাদ রিয়ানুর। আর বেসিক্যালি আমি একটু সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, আমার নেটে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তো লাস্টবার মোল্লা আজাদ ভাই যেই কথাটা বলতেছিলেন ওটার সাথে আমি একটু অ্যাড করতে চাই লাস্ট কোশ্চেনের, যেটা হচ্ছে যে আসলে সংখ্যালঘু যাদের বলা হচ্ছে ওনারা কি আসলেই সংখ্যালঘু কিনা, ঠিক আছে? কারণ আমি ওই দিন একটা প্রতিবেদন দেখলাম, জনসংখ্যার 8% হচ্ছে আমরা সকল যে সংখ্যালঘু আছেন, হ্যাঁ, হিন্দুরা, এবং 29% আমাদের জব সেক্টরের 29% দখল হচ্ছে হিন্দুদের আন্ডারে। তো হাউ দে আর দ্য অ্যাকচুয়াল সংখ্যালঘু, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না। ইভেন আমি জাস্ট একটা সিনারিও বলি, আমার অফিসের যদি আমি ক্রাইটেরিয়া বলি, আমার 6 জনের টিমের ভিতরে 3জনই হচ্ছেন অন্য ধর্মের, ঠিক আছে? তো বেসিক্যালি তো 50-50 হচ্ছে জিনিসটা, সংখ্যালঘু তো হচ্ছে না বিষয়টা। এখন ওনারা যেভাবে নিজেদেরকে ভিক্টিমাইজ করতেছে, এই যে যেই ভদ্রলোক কয়েকদিন আগে ধরে নিয়ে গেছেন, যে ওনারা কিন্তু একটা ভিক্টিমাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আমাদের অ্যাটাক করতেছে, অনেক ইয়ে হচ্ছে। ইভেন এটা নিয়ে কিন্তু কয়েকদিন আগে একটা প্ল্যানিং ও চলতেছিল ওনাদের, হ্যাঁ, যে ঢাকায় হচ্ছে এই যে ইউনূস সরকারের কাছ থেকে ওরা প্রবাবলি একটা লোন নেওয়ার জন্য ফ্রিতে হচ্ছে কোনো ইন্টারেস্ট রেট ছাড়া হচ্ছে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত হচ্ছে ওনারা ইয়া দিবে। তো এইটাতে কিন্তু দেখলাম যে যারা আসছে ম্যাক্সিমামই ছিল হিন্দুরা, হ্যাঁ। আচ্ছা, এরপরে যেই বিষয়টা আমি তুলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেই আইনজীবীকে হত্যা করা হলো, এখানে কিন্তু আপনার ইসকন থেকে বলা হয়েছে যে এটা আসলে মুসলিমরাই মারামারি করে নিজেরাই মারছে আর কি। পরে দেখা গেল যে 6 জন না 7 জনই হচ্ছে হিন্দু লোক ছিলেন, ঠিক আছে? যাই হোক, এখন এখানে আমার নিজেরও কিন্তু অনেক হিন্দু বন্ধু আছে। আমি বলতে চাই না যে আপনাদের জব করার দরকার নেই, আপনারা কেন এত জব করেন, আমাদের মুসলমান তো অনেকেই বেকার পড়ে আছে, না, দে হ্যাভ দ্য রাইট, ঠিক আছে? তাদের জব করারও রাইট আছে, সবকিছুর রাইট আছে, যে যতটুক আপনার আছে আমারও আছে, সবার আছে। সো সে পাইছে, এইটা তার হয়তো মেধা দিয়ে পাইছে, পরীক্ষা হয়েছে, বিভিন্ন লেয়ারের পরীক্ষা হওয়ার পরেই সে পাইছে, সেটা অন্য বিষয়। এখন বিষয় হচ্ছে যে আমরা তো কোনো এখন পর্যন্ত আমার দেখা মতে কোথাও ওইরকম ভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, তারা থাকতে পারতেছে না, এই গ্রুপ অফ পিপল ছাড়া আমি কাউকে এই কমপ্লেন নিয়ে আসতে এখন পর্যন্ত দেখিনি, সত্যি কথা যেটা, ঠিক আছে? সো আমরা কিন্তু যথেষ্ট সাম্প্রদায়িকতা, মানে যে সম্প্রীতির কথা বলতেছি, এটা কিন্তু আমরা মেনটেন করতেছি, ঠিক আছে? আপনি যদি কর্পোরেট ওয়ার্ল্ড এর কথা বলেন, আমি আবারও কর্পোরেট ওয়ার্ল্ডে, যেহেতু আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমি এটার কথাটাই বারবার আনতেছি, আমি এখন পর্যন্ত দেখিনি, সত্যি কথা বলতে। আমি অ্যাজ ইউজুয়াল এত কিছু হয়ে গেছে, আম, আমি কিন্তু দেখি যে সবাই, হ্যাঁ, একসাথে থাকতেছে, একসাথে খাচ্ছে, একসাথে অফিস করতেছে, একসাথে চা খাচ্ছে, আড্ডা হচ্ছে, কোথাও কিন্তু কোনো প্রবলেম দেখতেছি না। সো এখানে কিভাবে দাঙ্গা কিভাবে লাগে, আমার তো মনে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল উস্কাই দিচ্ছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, রাজনৈতিক ভাবে যদি বলি, এ গ্রুপ অফ পিপল এখন আবার চাচ্ছে যাতে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে? আমরা নাম নাই বলি, এ গ্রুপ অফ পিপল চাচ্ছে। তো এখন দেশে যদি অস্থিতিশীলতা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নির্বাচনটা হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যাবে, হ্যাঁ। তো আমার যতটুকু মনে হয়েছে, মানে এটা নিয়ে যখন ধরেন আমরা একটা চায়ের স্টলে যখন আলাপ হয়, আমরা কিন্তু এই কথাগুলো নোট ডাউন করি যে কি হচ্ছে আশেপাশে। তো দেখা যায় যে কারো কারো মতামত হচ্ছে এরকম যে আসলে হয়তো বিএনপি চাচ্ছে বা অন্য কোনো রাজনৈতিক দল চাচ্ছে এখন নির্বাচনটা, কারণ আম, ক্ষমতার একটা হয়তো বা লোভ থাকতে পারে, এই হাবিজাবি এইসব ডিসকাশনে আমরা না যাই। বাট আমার কাছে মনে হয় যে হিন্দুরা যতটুক ইয়ে করতেছে, আমাদের নিজেদের ভিতরেও কিছু মানুষ আছে যারা হয়তোবা এটার পিছনে হয়তোবা কাজ করতেছে। তো ইন্ডিয়ার যে বিষয়টা, এই আমাদের সাম্প্রদায়িকতার সাথে যেটা হচ্ছে যে এটা একটা ইস্যু, সিম্পলি যেটা হচ্ছে এটা একটা ইস্যু তৈরি করে নিছে, যে আপনার একটা মিলিটারি ইনভেশনের জন্য। সিমিলার ওয়েতে কিন্তু ধরেন অন্যান্য রাষ্ট্র, এই যে ইসরায়েল বা প্যালেস্টিনের যে ইস্যুটা, এটা কিন্তু সিমিলারই ছিল, ঠিক আছে? এবং ওদের আইডিয়াস এন্ড
আপনি ফিলোসফি মিলায় দেখেন, ফুললি ইসরায়েলিদের সাথে মিলবে। ঠিক আছে, ওদের ইভেন কয়েকদিন আগে একটা প্রবাবলি টেলিগ্রামের বা ওদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওরা বলতেছে যে আমরা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট করছি, হ্যাঁ, বা ইসরায়েল যেভাবে মারতেছে, হ্যাঁ, আমরাও সেভাবে আক্রমণ করব। এটা কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম, মানে একটা একজন সাংবাদিক ভদ্রলোক, ওনার প্রবাবলি স্টোরি বা একটা পোস্ট ছিল আর কি এরকম। হ্যাঁ, তো সো দে আর ফলোইং দ্য মোস্ট ডেঞ্জারাস নেশন। আমার কাছে মোস্ট ডেঞ্জারাস লাগে ইসরায়েলিদেরকে ভাই, সত্যি কথা যেটা, দে হ্যাভ নো মার্সি টু বি অনেস্ট। তারা খুবই ফেরোসাস। তারা একটা 5 বছরের বাচ্চাকে 353টা গুলি করছে। আপনার কি মনে হয় যারা ওদেরকে সাপোর্ট করতে পারে, এই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, সে একটা 5 বছরের মেয়ে বাচ্চা, সে তাকে 355টা গুলি করে মেরে ফেলছে। তাদেরকে আইডিয়ালাইজ যারা করতেছে, দে ক্যান গো আপ টু এনিওয়ে। ঠিক আছে, তারা আপনাকে মারতেও 2 মিনিটও চিন্তা করবে না। ঠিক আছে, তাদের পথে যেটা আসবে সেটাকে সরায় দিবে। সো এইখানে আমি একটা কথাই বলবো, যেটা মোল্লা ভাই একটু আগে বলছেন, আমাদের সকল হিন্দু ভাই যারা অ্যাকচুয়ালি ওই গ্রুপ অফ পিপলের মধ্যে না, যারা দেশটা নিজেদের মনে করে, তাদেরকে ইউনাইটেড থাকতে হবে, আমার এটা মনে হয়। ঠিক আছে, এবং তারা যদি ইউনাইটেড থাকে, আমরা যদি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আরো যারা আছে, সব ধর্ম নির্বিশেষে যেন একসাথে থাকতে পারি। ইন্ডিয়া কেন, ইউএসএ, কানাডা, ওরাও যদি অ্যাটাক করে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ঠিকই জিততে পারবো যে কোনো যুদ্ধ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান ভাইয়াকে। আমরা একদম আলোচনার শেষের দিকে চলে আসছি। আমাদের শেষ কথাগুলো আমরা অতীতের শহীদদের আত্মত্যাগ এবং তাদের লড়াই নিয়েই কথা বলবো। তো এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি, কথা শুনতে চাচ্ছি আসলে ইভান ভাইয়ার কাছ থেকে। ইভান ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যদি মার্টারদের কথা বলি, মানে আমি কার কথা বলবো এক্স্যাক্টলি? আমি কি আসলে 24 এর মার্টারদের কথা বলবো, নাকি 2013 এর মার্টারদের কথা বলবো, নাকি পিলখানার মানুষদের কথা বলবো, নাকি 2006 সালে যেসব লগি বৈঠার তাণ্ডব যারা, ওদের কথা বলবো, নাকি আহ, মানে মুজিবের রেজিমে 72 to 75 ওদের কথা বলবো, নাকি 47-এ ওদের কথা বলবো, নাকি মানে মানে আমি মানে এইভাবে বলতে গেলে মানে আই ডোন্ট নো আমি কার কথা বলে। আমি মানে নিজের কাছের মানুষ থেকে শুরু করে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে, মানে এই ইন্ডিয়ান হেজেমনির জন্য আমরা যদি অ্যাকচুয়ালি ফিল করি জাস্ট ঠান্ডা মাথায়, মানে জেনুইনলি লেটস সে ফোন টোন সবকিছু রাখে, লেটস সে এভরিথিং মেটেরিয়ালিস্টিক সবকিছু রাখে, যদি অ্যাকচুয়ালি জাস্ট ফিল করি যে এই শুধুমাত্র ইন্ডিয়ান হেজিমনিকে মানে টিকায় রাখার জন্য যে পরিমাণ মানুষ অ্যাকচুয়ালি গেভ দেয়ার লাইফস, মানে মানে আমি তো বললাম মানে 47 এর আগের, আমি খালি 47 থেকে 2024 তো খুবই লেস, এবং যেভাবে এক একজনকে শুট করা হয়েছে মানে স্নাইপার রাইফেল দিয়ে, মানে মানে আই ডোন্ট নো। এবং ফেলানি, মানে আমি কার কথা বলবো অ্যাকচুয়ালি? আই থিঙ্ক ইট উড বি অ্যান ইনসাল্ট টু দেম, কারো কথা বলে কারো কথা বাদ গেলে। আমি এই কারণে সর্বোচ্চ একটা টাইম লাইন দিয়ে রাখতে চাই, সর্বোচ্চ এখানে ফারিয়া আপুর নিজের ভাই আছে,
এখানে হয়তো মোল্লা ভাই এবং হাসান ভাইয়েরও হয়তো কাছের কেউ আছে, আমার কাছের কেউ থাকতে পারে। আমি স্পেসিফিকলি তাদের কারো ঘটনা আমি মেনশন করতে চাচ্ছি না, বিকজ একজনকে বাদে আরেকজনের কথা মানে মানে আমার যেটা পার্সোনাল ফিলোসফি, এটা আমার পার্সোনাল ফিলোসফি, দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ ক্যারি অন দ্য ফাইট that the people of 47 did, the people of 72 to 75 did, the people of after 75 did, the people of Pilkhana did, the people of মানে 2013 সাল 2024 সাল যারা চলে গেছে আমাদের মাঝে, ওদের জন্য, ওরা যে ফাইটটার জন্য হচ্ছে নিজের জীবনটা দিয়ে গেছে, আমরা ওদের হয়ে সেই ফাইটটা কন্টিনিউ করে যাওয়া, দ্যাটস দ্য বেস্ট ওয়ে উই ক্যান কিপ দেয়ার মেমোরিজ অ্যালাইভ, উই ক্যান give our respect and honor to them. এটা বেশি আমি জানি না আর কিছু বলার মতো অ্যাকচুয়ালি আর কিছু আছে। আমাদের সাথে জয়েন করেছে, এবার ইভান ভাইয়ের কাছ থেকে যাচ্ছি আকবর মোহাম্মদ শারিয়ার ভাইয়ের কাছ থেকে। উনি ইন্টারনেটের সমস্যার কারণে অনেকক্ষণ জয়েন করতে পারেন নাই। আকবর ভাই, আপনি আনমিউট করে কথা বলবেন আমাদের শহীদদের আত্মত্যাগ নিয়ে। আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আকবর। আমি কি আর শহীদদের যে নিয়ে কি আর বলবো, আমরা তো দেখছি, জানছি, শুনছি, মানে ইতিহাসের কথা বলতে গেলে আবার নিজেদের চোখেও দেখা, মানে ওদের তারা যেসব ত্যাগ দিয়ে গেছেন আমাদের দেশের জন্য, বা আমাদের নিজে আমরা যে এখন যে চলতে পারতেছি, আমরা এখন যে যাওয়া আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানে সবটুকুই, মানে আমাদের যে মানে জীবন চলার পিছনে তাদের অনেক বড় একটা হাত থেকে গেছে। সো এদেরকে ধন্যবাদ দিয়ে বা এদেরকে স্মরণ করেও যদি কিছু বলি তাও ছোট হয়ে যাবে, এদের যে কৃতিত্ব আছে। সো এদেরকে নিয়ে যাই বলি না কেন, কমিয়ে পড়ে যাবে। তাও এরা যারা আমাদের জন্য, আমাদের হয়ে যারা যুদ্ধটা করে গেছে বা আমাদের এই যুদ্ধ যারা বলিদান দিয়ে গেছে, তাদের প্রতি অঢেল সম্মান থাকবে, দোয়া থাকবে যে তারা যেন তাদেরকে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এই এতটুকু, এই সময় আর এতটুকু ছাড়া আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটা আলোচনার জন্য। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। অতীতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা করছি যে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আপনাদের সবার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পডকাস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।